দাবি পূরণের আশ্বাসে ২৬ ঘণ্টা পর রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার। সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু। দিন পর খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার। নিরাপত্তার দাবিতে বরিশালের ১৩টি রুটে চলছে বাস ধর্মঘট। শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জঙ্গির তুরাগ ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত। দুদিন পরেই পর্দা উঠছে ২১শে বইমেলার। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জোর প্রস্তুতি, ছাপাখানায় ব্যস্ততা। চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় বালু উত্তোলনের মহোৎসব। বাঁধ ঘেঁষে মাটি কাটছেন প্রভাবশালীরা, ভাঙন আতঙ্কে স্থানীয়রা। এবং বিরতির পর আবারও মাঠে বিপিএল। দুপুরে লড়বে চিটাগং ও রংপুর রাইডার্স, সন্ধ্যায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। রেলের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারে সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। সকাল 7:30টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে গেছে ময়মনসিংহ এক্সপ্রেস। ঢাকার উদ্দেশ্যে জামালপুর থেকে সকাল 8টায় ছেড়ে যায় জামালপুর কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনেই যাত্রী ছিল চোখে পড়ার মতো। কিছুটা শিডিউল বিপর্যয় থাকলেও স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। দ্রুতই আগের মতো ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। আজকে অবশ্য ট্রেন ছাড়ছে, বাইরে উঠে গেলে আমার অনেক খরচ। ট্রেন না থাকলে যেরকম স্কুলের মাস্টার, হাসপাতালের কর্মচারী, অন্য কর্মচারী অনেকেরই অনেক সুবিধা। ট্রেন যদি বন্ধ থাকে তা আমি মনে করি সকলেরই অনেক সমস্যা। ট্রেন তো বন্ধ ছিল, এবার এই ব্যাপার থাকলে তো আমাদের সমস্যা। এখন চালু হয়েছে, আমাদের যাতায়াত করতে সুবিধা। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারে ভোর থেকেই শুরু হয়েছে ট্রেন চলাচল। স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর, নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ ও বিল্লাল হোসেন। শুরুতে যাচ্ছি কমলাপুরে। হাসান, ট্রেন চলাচলের সর্বশেষ পরিস্থিতি কি, আর কোন কোন রুটের ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সকাল থেকে আসলে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি গতকাল রাতে ঠিক 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে রেলের আন্দোলনরত কর্মচারী এবং কর্মকর্তাদের সঙ্গে পাশাপাশি রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খানের সঙ্গে আসলে তারা একটি বৈঠকে বসেছিলেন। বৈঠকে আসলে সিদ্ধান্ত হয় রেল কর্মচারীদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো মেনে নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে রেল মন্ত্রণালয় এবং রেলের যে কর্মকর্তারা। এরপরেই কিন্তু রাত 2:30টার দিকে আসলে তারা একটি সংবাদ সম্মেলন করে রেল চলাচল স্বাভাবিক করবার ঘোষণা দেয় এবং কর্মসূচি যেটি ছিল ধর্মঘট সেটি প্রত্যাহার করে। এরপরে কিন্তু আমরা দেখেছি সকাল 7টার দিকে কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে। এর মধ্যে চট্টগ্রামের সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজারের আরও একটি এক্সপ্রেস ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি মোট 7টি ট্রেন কিন্তু ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। তবে অন্যান্য সময় যেটি স্বাভাবিক সময় যেরকম থাকে যে সময় মতো যেসব ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকে সেগুলো কিন্তু আজকে তেমনটা দেখা যায়নি এবং অনেকেই কিন্তু কয়েক ঘন্টা দেরিতে ট্রেন ছেড়ে গিয়েছে এবং এ কারণে কিন্তু সাধারণ যে যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই ভোগান্তি হচ্ছে এবং আসলে কয়েক ঘন্টা পরে পরে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং কার ট্রেন কয়টায় ছেড়ে যাবে, কত ঘন্টা দেরিতে, সেটা কিন্তু কোনোভাবে আসলে স্টেশন কর্তৃপক্ষ তারা কিন্তু বলতে পারছেন না। ফলে সবাই কিন্তু সময় মতো আসছেন কিন্তু ছেড়ে যাওয়ার সময়টা কিন্তু আসলে তারা বলতে পারছেন না। ফলে আমরা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে অন্য যেসব ট্রেনগুলো আজকের শিডিউল অনুযায়ী সেগুলো আগে চেষ্টা করছেন এবং যেগুলো আসলে বাতিল করা হয়েছে সেগুলোর ব্যাপারে তারা আসলে বাড়তি কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং আজকে যেহেতু ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় হয়েছে এবং কয়েকটি ইঞ্জিন খারাপ থাকার কারণে আসলে তাদের সেই বিপর্যয়ের পরিমাণটা আসলে আরও একটু বেশি হয়েছে এবং সেখানে হয়তো আমরা আরও
কিছুক্ষণ পরে আসলে বুঝতে পারবো যে কতটি ট্রেন এখন পর্যন্ত আজকের শিডিউল অনুযায়ী ছাড়তে পারেনি, সেটা হয়তো আমরা জানতে পারবো। তবে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন ট্রেনগুলোকে যথাসময়ে ছাড়ার জন্য। যেহেতু কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, রেল শ্রমিকরা নিজ নিজ কাজে ফিরেছে, ফলে কিছুটা সময় লাগছে হয়তো। আর দুপুরের পরে শিডিউলগুলো যেগুলো বিপর্যস্ত ছিল সেগুলো হয়তো কিছুক্ষণ পরে লেট শিডিউলে আসলে ছেড়ে যাবে। তবে এখন পর্যন্ত ট্রেনের কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু প্রত্যাহার করা হয়েছে এবং তারা আসলে কাজে ফিরে এসেছেন। এটি কিন্তু সবচেয়ে বড় স্বস্তির। এবং অন্যান্য সময় যেরকম মানুষের ভিড় দেখতাম রেল স্টেশনে, সেই রকমই কিন্তু আমরা ভিড় দেখেছি। এবং যেহেতু কিছুক্ষণ পর পর ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা দেখেছি যে 8টি ট্রেন ছেড়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো যে আসলে অন্য অন্য ট্রেনগুলো কখন ছাড়বে। এবং শিডিউল কিন্তু এখন পর্যন্ত মোটামুটি স্বাভাবিক রয়েছে। তো আমরা এখানকার মোটামুটি ট্রেনের খবর এই ছিল আমার কাছে। বাকি খবর জানাতে আমাদের সহকর্মী নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বিল্লাল আলম। হাসান, রেলওয়ের রানিং স্টাফদের যে কর্মবিরতি সেটি প্রত্যাহার করা হলেও নারায়ণগঞ্জে কিন্তু যে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ রয়েছে, এই রেলপথে কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেন আসা যাওয়া করেনি। রেলওয়ের যিনি নারায়ণগঞ্জের দায়িত্বে আছেন রেল স্টেশন মাস্টার কামরুল ইসলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মধ্যরাতে আসলে এই প্রত্যাহারের ঘোষণা আসার পর আজকে সকাল থেকে যে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে যে ট্রেনটি চলাচল করে, যে 8 জোড়া ট্রেন চলাচল করে, সেই ট্রেনটি শুরু হয়নি। তবে তারা যত দ্রুত সম্ভব এই ট্রেনটি আসলে চালু করার চেষ্টা করছেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। হাসান, এই ঢাকা নারায়ণগঞ্জ যে রেলপথে, এই রেলপথে প্রতিদিন 8 জোড়া ট্রেনে প্রায় 20 থেকে 25 হাজার মানুষ চলাচল করে এবং যার মধ্যে আসলে এই কর্মজীবী এবং বিভিন্ন অফিসগামী মানুষরাই এই ঢাকা এবং নারায়ণগঞ্জে আসা যাওয়া করেন। একই সঙ্গে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই ট্রেনে করে চলাচল করেন। ফলে গতকাল সকাল থেকেই আমরা এই যে কর্মবিরতি শুরু হয়, সেই কর্মবিরতির পর থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে মানুষ এই স্টেশনগুলোতে আসছেন এবং এসে কিন্তু আবার ফেরত যাচ্ছেন। এই যে ভোগান্তি, সেই ভোগান্তিটা কিন্তু আসলে মানুষ এক প্রকার অতিষ্ঠ হয়ে গেছে এই একদিনের কারণে। তবে এই ট্রেন চলাচল শুরু হওয়ার কারণে যে স্বস্তির আভাস নিয়ে মানুষ স্টেশনে আসছেন এবং স্টেশনে আসার পরে তারা দেখছেন যে টিকিট কাউন্টার গুলো বন্ধ এবং তারা আবারও ফেরত যাচ্ছেন। এই কষ্টটি আসলে মানুষকে এখনো সইতে হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব আসলে এই ঢাকা নারায়ণগঞ্জ পথে ট্রেন চলাচলটি শুরু হলে এবং মানুষ যাতায়াত করতে পারবে, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। হাসান, 20 টাকা দিয়ে এই নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করার কারণে কিন্তু এই নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষই এই ট্রেনটিতে করে যাতায়াত করে। তার মধ্যে মাঝপথে 5টি স্টেশন আছে, সেখান থেকে কিন্তু অনেক মানুষ এই ট্রেনে করে ওঠে। 16 কিলোমিটারের এই রেলপথে আসলে এই যাত্রাটি পথে পথে আসলে মানুষ যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, অর্থাৎ ঢাকার কমলাপুরে। সেখান থেকে অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেন থেকে দেশের বিভিন্ন অঞ্চলের দিকে রওনা হয়। তো এই ট্রেনটি আসলে এখন পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ পথে চালু হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা দ্রুতই আসলে এই সেবাটি আসলে চালু করার চেষ্টা করছেন। এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই কর্মবিরতি প্রত্যাহারের পরে যে স্বস্তি ফেরার কথা রয়েছিল তা নিয়ে সবশেষ ফিরে যাবে স্টুডিওতে। ইশিকা। বিল্লাল, অনেক ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ এবং রাজধানীর কমলাপুর থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন ট্রেন চলাচলের সর্বশেষ পরিস্থিতি। এর আগে গতরাতে দাবি পূরণের আশ্বাসে 26 ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহার করেন রেলওয়ের রানিং স্টাফরা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বাসায় বৈঠক শেষে গেল রাত 2:30টার দিকে ধর্মঘট তুলে নেন তারা। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। মঙ্গলবার দিনভর সারাদেশে রেল চলাচল অচল থাকার পর সমস্যা সমাধানে মধ্যরাতে রেলপথ উপদেষ্টার বাসভবনে বৈঠকে বসেন রেলের রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়নের নেতারা। এতে অংশ নেন বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈঠক শেষে রাত 2:30টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় রেলের রানিং স্টাফরা। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান যাত্রী ভোগান্তিতে দুঃখ প্রকাশ করে বুধবার থেকে রেলের স্টাফ ও কর্মচারীদের কাজে যোগ দিতে বলেন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ডিজি এবং সচিব এবং আমাদের ছাত্র নেতারা এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সবার উপস্থিতি উনি আমাদের কথা দিয়েছেন, আপনাদের সামনেও কথা দিয়েছেন। উনি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন। আমি অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রমিক নেতাদের সাথে নিয়ে রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করার কথাও জানান তিনি। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানীর কমলাপুর সহ বিভিন্ন স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। শুরু হয়েছে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন। শ্রমিক নেতা আলী আজিমের মুক্তির দাবিতে গেল রোববার থেকে কর্মবিরতি শুরু করেন খুলনার শ্রমিকরা। আন্দোলনের তৃতীয় দিন সকাল ৮টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে দেন। এতে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলা সহ বন্ধ হয়ে যায় সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ। বুধবার সকাল ৮টায় ধর্মঘট প্রত্যাহার করায় শুরু হয়েছে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। বাস ভাঙচুর ও হামলার ঘটনায় নিরাপত্তার দাবিতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের ১৬টি রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সন্ধ্যায় বাসের সুপারভাইজারের অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি অসদাচরণের প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীরা রূপাতলী গোল চত্বরে সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে ৩ ঘণ্টা বন্ধ রাখেন যান চলাচল। এই সময় ভাঙচুর করা হয় বাস, হামলা হয় শ্রমিকদের ওপরও। এর প্রতিবাদে রাতেই ১৬টি রুটে বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, কোন কোন রুটে বন্ধ রয়েছে বাস চলাচল আর যাত্রী দুর্ভোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইশিকা, দেখুন, সকাল থেকেই কিন্তু বরিশালের যে 16টি রুটে এই রূপাতলী বাস টার্মিনাল থেকে যে বাস চলাচল করা হয় সেই সবগুলো রুটেই কিন্তু বাস চলাচল বন্ধ আছে। আমরা সকাল থেকেই এই রূপাতলী বাস টার্মিনালে দেখছি যে এই সব রুটের যে যাত্রীরা আছে, যেমন বরিশাল থেকে কুয়াকাটা, বরিশাল থেকে ঝালকাঠি, বরিশাল থেকে পিরোজপুর রুটের যে যাত্রীরা আছে তারা কিন্তু এখানে আসছে এবং প্রতিনিয়তই কিন্তু তারা বিকল্প পদ্ধতিতে কিন্তু তারা এখান থেকে বাস না পেয়ে তারা তাদের গন্তব্যে যাচ্ছে এবং এর ফলে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত তাদের। এবং এই ভোগান্তির ফলে কিন্তু যাত্রীরা অনেকটাই ক্ষুব্ধ এবং এই বাস বন্ধ থাকার ফলে কিন্তু অন্যান্য যে মাহেন্দ্র সহ যে যানবাহনগুলো আছে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে। আমরা একটু কথা বলতে চাই এই রূপাতলী শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক আছে আবুল কালাম চৌধুরী, তার সাথে, যে কি কারণে আসলে আপনারা এই ধর্মঘটটি দেখেছেন। আসলে ধর্মঘট তো না, কর্মবিরতি সাধারণ শ্রমিকরা ডাকছে। সাধারণ শ্রমিকরা তাদের জানমালের নিরাপত্তা চাচ্ছে। তারা জনসেবায় নিয়োজিত থাকে সবসময়, তাদের জনসেবায় ভুল ত্রুটি থাকতেই পারে। যেহেতু আমার হাতের 5টা আঙ্গুল সমান না, সেহেতু ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষও নয়। আচ্ছা, কি কারণে, কি ঘটনাকে কেন্দ্র করে এই আজকের এই ঘটনা? গতকালকে ভান্ডারার থেকে বরিশালের উদ্দেশ্যে একটি ঝালকাঠি সমিতির গাড়ি, তাওহিদ নামে একটি গাড়ি আসে। সেই গাড়িতে বিএম কলেজের স্টুডেন্টরা টিকিট কাটতে যাওয়ায় তাদের আইডি কার্ড চাওয়ায় আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ থাকে। সেক্ষেত্রে সেই ভান্ডারি প্রান্তের কাউন্টার ক্লার্ক তাদের সাথে বাকবিতণ্ড হয়। কিন্তু এইখানে শ্রমিকদের বিন্দুমাত্র রেস্ট নেই, শ্রমিকের বিন্দুমাত্র কোনো হাত নেই। কিন্তু সেইখান থেকে আজকে বরিশাল আসার পর বিএম কলেজের ছাত্র জনতা অন্তত মিনিমাম 200-300 লোকজন আসছে। আসার পরে ওই গাড়ি ব্রেক করার সাথে সাথে ড্রাইভার হেল্পারকে অ্যাসাল্ট করছে এবং যাত্রী নামার আগে। তো মূলত ঘটনা শুধু অ্যাসাল্টই করে নাই, সেখানে সেই গাড়িটায় আগুন দেওয়া হয়েছে। সেই গাড়ি ঠেলে নিয়ে ধাক্কা দিয়ে নিয়ে সেই গাড়ি গোল চক্করে নিয়ে সেখান থেকে গাড়ির সিট নামাইয়ে গাড়ির সিট জ্বালাইতেছে, পুনরায় গাড়িতে আগুন দিচ্ছে। কিন্তু আসলে ভাঙচুর করছে গাড়িটা আমার পাশেই আছে, সামনে রাখা তাওহিদ নামের গাড়িটা। আপনারা মন চাইলে ভিডিও করে নিতে পারেন। আচ্ছা, কিন্তু শিক্ষার্থীদের তো দাবি যে আপনারা তাদেরকে মারধর করছেন, আসলে এটা ডকুমেন্টস প্রুফ আছে আমাদের কাছে। যেহেতু মারামারি শব্দ দুইটা, মারতে আসলে
সে ইট পাটকেল খেতে হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো ইট পাটকেল এইখানে কেউ করে নাই, তারা নিজেরা যা করছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, ইনশাল্লাহ একবারে প্রুফ আছে আমাদের কাছে। এখন আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি, আমরা আমাদের নিরাপত্তা চাচ্ছি, আমরা আমাদের জানমালের নিরাপত্তা চাচ্ছি। না দেয়া পর্যন্ত কি আপনারা কর্মবিরতি পালন করেন? না দেয়া পর্যন্ত, যতক্ষণে আমার 11টা মালিক সমিতি 11টা শ্রমিক ইউনিয়ন একসাথে বৈঠক করতে না পারছি, ততক্ষণে আমরা এই জিনিসটা মানে ধর্মঘট উদ্যোগ করবো কিনা বুঝতে পারছি না। আমরা এই 11 জেলার মালিক সমিতি 11টা মালিক সমিতি নিয়ে আমরা কথা বলছিলাম এখানের যিনি শ্রমিক নেতা আছে সাধারণ সম্পাদক, তার সাথে তিনি বলছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি, এই অবরোধ, এই ধর্মঘট তারা চালিয়ে যাবে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সব শেষ। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। বরিশালের বিভিন্ন রুটে বাস ধর্মঘট এবং সেই সঙ্গে যাত্রী দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানছিলাম। আগামী শুক্রবার শুরু হচ্ছে তাবলিগ জামায়াতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। মুসল্লিদের নিরাপত্তায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মী নজরুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শামীম হোসেন। টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যার আয়োজক তাবলিগ জামাত শুরাই নেজাম বা মাওলানা জোবাইর অনুসারীরা। আর 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজন করবে মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। তবে ইজতেমা মাঠে হামলা ও হত্যা মামলা সহ নানা জটিলতায় বর্তমানে কোণঠাসা তারা। এদিকে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি এগিয়ে চলছে। পুরো ময়দানে তাবলিগ জামাতের অনুসারী সদস্য, মাদ্রাসা ছাত্র শিক্ষক ও সাধারণ মুসল্লিরা প্রতিদিন দলে দলে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। তারা মাটি কাটা, ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁশ ও সুবিশাল চটের শামিয়ানা তৈরির যাবতীয় কাজ করছেন। আছি আলহামদুলিল্লাহ, খুব শান্তিতে আছি, এনে কাজ করতেছি। 3 চিল্লার জন্য আমরা আসছি। 3 চিল্লার তো কেবল 60 দিন হয়েছে, আর 60 দিন বাকি। ইনশাল্লাহ বিশ্ব ইজতেমা তো আমরা তো হজে যাইতে পারি না, আমরা তো গরিব মানুষ। এবং হজের সমতুল্য সব আল্লাহ তাআলা আমাদের আমল নামে দান করবেন। দেশি বিদেশি মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ, পাশে রয়েছে তাদের থাকার ব্যবস্থা। এছাড়া মুসল্লিদের পারাপারে তুরাগ নদের ওপর সেনাবাহিনী নির্মাণ করছে ভাসমান ব্রিজ। শুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক জানান, ইজতেমার প্রস্তুতিতে কিছু দেরি হলেও যথাসময়ে শেষ হবে। আমাদের কাজ মোটামুটি 100% শেষ। এখন শুধু আমরা মেহমানের অপেক্ষা, আমাদের সময় মতো ইজতেমা শুরু ইনশাআল্লাহ। আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজকেও আমাদের একটা মোবাইল কোর্ট হচ্ছে ব্লেড ফ্যাক্টরির সামনে, ওইখানে কিছু অবৈধ দোকান উচ্ছেদ আছে। এই ধরনের সামান্য যেই কাজগুলো আমরা যেগুলো বাকি আছে এগুলোই শেষ, খুবই সামান্য কাজ, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী। ওয়াচ টাওয়ার নির্মাণ, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন সহ কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। অমর একুশে বইমেলার বাকি আর মাত্র 3 দিন, এরপরই পর্দা উঠবে বাঙালির প্রাণের মেলার। এদিকে বইমেলাকে ঘিরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বইমেলার সার্বিক প্রস্তুতি নিয়ে এনআই নাহিদের বিশেষ প্রতিবেদন। ছাত্র আন্দোলনে মানুষের মুখে পানি তুলে দিতে গিয়ে প্রাণ গেল তরুণ প্রাণ মীর মুগ্ধের। তার এই বলিদান স্মরণীয় হয়ে থাক। বইটি মীর মুগ্ধকে উৎসর্গ করছে। দরজায় করা নাড়ছে অমর একুশে বইমেলা। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধকে উৎসর্গ করে এবারের মেলায় বই লিখেছেন তরুণ লেখক সুহানী শিফা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে বাংলা একাডেমির আয়োজনে এবারও 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ সময়ে নানা রঙে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। জোরে সোরে চলছে স্টল পেভিলিয়নের সাজসজ্জা। আশা করি ইনশাল্লাহ এবছরও মেলার কাজ এই মেলার আগেই শেষ হয়ে যাবে। এদিকে বইমেলা সামনে রেখে ব্যস্ত প্রেসগুলো। নতুন বই ছাপাতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। মেলার আয়োজন নিয়ে সন্তোষ জানিয়ে ব্যবস্থাপনায় বাংলা একাডেমিকে আরও মনোযোগী হওয়ার আহ্বান প্রকাশকদের। অন্যপ্রকাশ বইমেলায় একটা প্রধান আকর্ষণে পরিণত হয় প্রতি বছর, সেটার পেছনে একমাত্র কারণ হচ্ছে বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের উপস্থিতি অন্য মেলাকে সরব করে তোলে। আমাদের প্রিয় লেখক নাই, কিন্তু তার সৃষ্টিশীল কাজগুলো রয়ে গেছে। এদিকে মেলায় একগুচ্ছ নতুন বইয়ের বার্তা জানালেন লেখকরা। বইমেলা 2025-এ আমার 2টি বই আসছে। একটা আরব
বইটি আসছে পাঞ্জেরি প্রকাশনী থেকে এবং প্যাভিলিয়ন 9-তে বইটা পাওয়া যাবে। আরেকটি বইয়ের নাম আলেকজান এবং প্রথমবারের মতো আসলে আমার কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। শুধু আমার বই না, সকল লেখকের বই বিক্রি হবে। সো ওইটাই বই ছড়িয়ে পড়ুক একদম 56,000 বর্গমাইল জুড়ে এবং পৃথিবী বইয়ের হোক। আচার্য তারলিক পাণ্ডুলিপি, তার একটি পাণ্ডুলিপি মৃত্যুর পরে অভিযোগ উঠেছে যে এই পাণ্ডুলিপি চুরি হয়েছে, তার বিস্তর লেখাপত্র চুরি হয়েছে, চুরি করে তার পার্সোনাল সেক্রেটারি সেটা তার নিজের নামে ছাপিয়ে দিয়েছে। এটা হচ্ছে উপন্যাসের বিষয়বস্তু। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন জানান, বইমেলার নীতিমালা বাস্তবায়নে সক্রিয় থাকবে বাংলা একাডেমি। এবার মেলায় থাকছে 37টি প্যাভিলিয়ন ও 1072টি ইউনিট। অংশ নেবে 696টি প্রতিষ্ঠান। চিন্তা করে আমার মনে হয় যে এবারের বইমেলা সবচেয়ে সুন্দর বইমেলা হবে, কারণ জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে একটা পরিবর্তনের হাওয়া চলছে। মানুষ আশা করছে একটা সুন্দর বাংলাদেশ, আর বই সবসময় কিন্তু সুন্দর বাংলাদেশের কথা বলে। জুলাই অভ্যুত্থানকে গুরুত্ব দিয়েই বইমেলা আয়োজন হচ্ছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। জুলাইয়ের পরে এই মেলা, ফলে জুলাইয়ের ছাপ তো আপনার এই মেলাতে দেখতে পাবেনই। এই দেশেই তো জুলাইয়ের ছাপ আছে, ফলে মেলা তো আর এই দেশের বাইরে না। নিশ্চয়ই আপনারা এখানে মেলার সাজসজ্জায় নতুন কিছু দেখবেন, মানে নতুন বলতে আমি বোঝাচ্ছি জুলাইকে দেখবেন। লেখক, পাঠক, প্রকাশকের অংশগ্রহণে জমজমাট হবে অমর একুশে বইমেলা, এ আশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ব্যবসায়িক গুরুত্বের পাশাপাশি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ছিল কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশন। 80-র দশকে জনপ্রিয় লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাটক এইসব দিন রাত্রি নাটকের শুটিং হয়েছে এখানে। উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িও ছিল নীলগঞ্জে। তবে লোকবল সংকট ও করোনা পরিস্থিতির কারণে একেবারে বন্ধ হয়ে যায় স্টেশনটি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। সহকর্মী তোফাল আহমেদের তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশনটি ব্রিটিশ আমলে এটি ব্যবসায়ের প্রয়োজনে মানুষের কাছে বেশ পরিচিত ছিল। এছাড়া উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি এই নীলগঞ্জে থাকার সুবাদে এখানে এসেছেন দেশ বিদেশের বহু গুণীজন। তবে 2011 সালের 4 জুলাই লোকবল সংকটের কারণে হঠাৎ স্টেশনটি বন্ধ করা হয়। গেল 2020 সালে করোনা পরিস্থিতির কারণে লোকাল ট্রেনগুলো বন্ধ করে দেওয়ার পর একেবারেই বন্ধ হয়ে যায় স্টেশনটির কার্যক্রম। যাত্রী সেবা আর পণ্য পরিবহন সবকিছুই থমকে গেছে। ট্রেন না থামায় সিগন্যাল কক্ষটিও বন্ধ। নষ্ট হচ্ছে মূল্যবান ও প্রয়োজনীয় জিনিসপত্র। করোনার দোহাই দিয়ে ভৈরব ময়মনসিংহ সেকশনের যে লোকাল ট্রেনগুলো ছিল, পরবর্তীতে এই ট্রেনগুলো বন্ধ করে দিচ্ছে। এই ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়াতেই কিন্তু নীলগঞ্জ স্টেশনটা একটা কমার্শিয়াল স্টেশন ছিল এবং কি প্রচুর মালামাল, প্রচুর যাত্রী আসা যাওয়া করতো। স্টেশন ঘিরে ব্যবসায় ভাটা পড়েছে। এতে বিপাকে পড়েছেন নীলগঞ্জ সহ আশপাশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। কলেজ সুখী নীলগঞ্জ হুমায়ুন আহমদ সাহেবের নাটক, কবি চন্দ্রাবতীর বাড়িটা, অনেক পর্যটক আসতো, বিদেশি বিভিন্ন দেশের পর্যটক। 12টা-13টা ট্রেন হাফ ডাউন করতো, প্রায় ক্রসিনি পাইতাম আমরা 6-7টা, অনেক তো গাড়ি পাই না। মিঠাবন, কালিয়াজুরি যত লোক আছে আপনার এখানে আসতো বা এখনো আসে দিনের দিন বসে থাকে, কোনো গাড়ি পায় না, গাড়ি ধরে না। এখানে অনেক ব্রিক ফিল্ড ছিল, এরপর পাট গুদাম ছিল, অনেক কিছু ছিল। কারণ বর্তমানে আস্তে আস্তে এগুলি সবগুলি বন্ধ হয়ে গেছে। তো রেলটা যদি আবার চালু করে, স্টেশনটা চালু করে, তাহলে এলাকাবাসী হয়তো আশেপাশের লোকজন ভালো উপকৃত হবে। বাণিজ্যিক লাভের পাশাপাশি ইতিহাস রক্ষার্থে স্টেশনটি সংস্কার করে চালুর দাবি জানান ইতিহাস বিভাগের এই অধ্যাপক। স্মৃতি সংরক্ষণের জন্য এবং এলাকার মানুষের সুবিধা বৃদ্ধি, অর্থনীতির গতি সঞ্চার এবং আরো কিছু নানান প্রয়োজনে এখানে সাংস্কৃতিক উন্নয়ন হবে। যখনই একটা স্টেশন চালু হবে, এখানে অনেক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হবে। স্টেশনটি পুনরায় চালু হলে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা নীলগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে চলছে অবৈধভাবে বালু ও মাটি কাটার মহোৎসব। নদী রক্ষা বাঁধ ঘেঁষে তোলা হচ্ছে মাটি। এতে ভাঙনের হুমকিতে রয়েছে কয়েকশো কোটি টাকা ব্যয় নির্মিত রক্ষা বাঁধ, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাজার হাজার বিঘা ফসলি জমি। অবৈধভাবে বালু মাটি উত্তোলনে জড়িত রয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা। তাই প্রতিবাদ করলেই মামলা হামলার শিকার হন স্থানীয়রা। সহকর্মী তারেক রহমানের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ।
প্রতি বছর বর্ষা এলেই ভাঙনের কবলে পড়েন পদ্মাপাড়ের মানুষ। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ভাঙন রোধে কয়েক বছর আগে দেয়া হয় ৮টি রক্ষা বাঁধ। তবে এসব বাঁধের নিচ থেকে অবাধে চলছে বালু মাটি উত্তোলনের মহোৎসব। বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে নদীর পাড়। ঝুঁকিতে পদ্মা নদীর শত কোটি টাকার তীর রক্ষা বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, আবাদি জমি সহ অনেক স্থাপনা। মহানন্দা নদীতেও চলছে একই কর্মযজ্ঞ। এমনকি অবৈধভাবে বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে ককটেল হামলায় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। বালু মাটি তোলায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা ফসলি জমি। বাধা দিতে গেলেই স্থানীয়দের ওপর মামলা হামলা করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসনকে ম্যানেজ করেই বালু মাটি উত্তোলন চলছে দাবি স্থানীয়দের। আমাদের ফসলি জমি যেগুলো আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। এই যে খালগুলা করছে, খালগুলার কারণে আবার এই পদ্মা আবার সামনে চলে আসছে। আমাদের এই এলাকার লোক এই রাত্রে চুরি করে ভরাট বিক্রি করে, বুঝতে পেরেছেন? কেউ চুরি করে কাটছে, কেউ চুরি করে কাটাচ্ছে, মানে এই হলো আমাদের চরিত্র আর ব্যবসা। এদিকে বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের দায়সারা আশ্বাস দিয়ে যাচ্ছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। নদীতে যাতে কোনো অবৈধভাবে বালু উত্তোলন করা না হয় এই ব্যাপারে আমরা যথেষ্ট অ্যালার্ট আছি। কোনো খোঁজ পেলে সাথে সাথে আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করছি এবং তাদের সাথে একসাথে সমন্বয় করে আমরা এই অবৈধ ড্রেজার সহ বালু উত্তোলন বন্ধের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। দুষ্টু চক্র নাকি রাতে রাতে এই কাজগুলি করে, তো আমরা এখন নির্দেশনা দিচ্ছি যে যারা এগুলি করে এগুলি খোঁজ পেলে তাদের বিরুদ্ধে যেন আমরা নিয়মিত মামলার দিকে যাবো। তাছাড়া থামানো যাচ্ছে না, নিয়মিত অভিযান পরিচালনা করছি। ২০২৩ সালে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে অবৈধভাবে বালু মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে একজন নিহত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। উদ্বোধনের ১ বছরের মধ্যেই বন্ধ হয়ে গেছে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা। নষ্ট হয়ে পড়ে রয়েছে কয়েক কোটি টাকার সরঞ্জাম। ভোগান্তি বেড়েছে রোগীদের, বাধ্য হয়ে যেতে হচ্ছে রাজধানীর বেসরকারি আইসিইউতে। বাড়তি খরচের পাশাপাশি হয়রানির শিকার হতে হচ্ছে রোগী ও স্বজনদের। সহকর্মী বিল্লাল হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। নারায়ণগঞ্জ সদর জেলা হাসপাতালে গেল বছর চালু করা হয় ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ। এতে হাঁপ ছেড়ে বেঁচেছেন জেলার আশঙ্কাজনক রোগী ও তাদের স্বজনরা। ১ বছরে ৩৮৭ জন রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয় আইসিইউতে, কিন্তু চলতি বছরের ১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যায় হাসপাতালের আইসিইউ সেবা। ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে রাজধানীর বেসরকারি আইসিইউতে। এতে বাড়তি খরচের সঙ্গে যোগ হচ্ছে হয়রানি। মুমূর্ষ অবস্থায় সেবা নেওয়ার জন্য আইসিইউটা খুবই প্রয়োজন। যদি বন্ধ হয়ে থাকে পুনরায় এটা চালু করার জন্য প্রশাসন বা কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবেন। আইসিইউ আমাদের চালু হলে নারায়ণগঞ্জবাসীর জন্য সবচেয়ে ভালো হবে, যে টাকা দৌড়াদৌড়ি করতে হবে না, কারণ ব্যয়বহুল একটা চিকিৎসা কারণ সবার পক্ষে সম্ভব না। একই কারণে বিপাকে পড়েছেন আইসিইউতে কর্মরত চিকিৎসক ও সেবিকারাও। আইসিইউর পেশেন্টের জন্য যত সাপোর্টের প্রয়োজন এখানে এনাফ, যথেষ্ট আছে সবকিছু। শুধুমাত্র এখন আমাদের জনবলের অভাবেই আমরা আইসিইউটা চলতেছে না। আইসিইউটি সচল না হলে ভোগান্তি আরো বাড়বে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই যদি এটা সচল রাখা না হয়, ফাংশনিং না হয়, তখন তো তার প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে, তার মেরামতের একটা ব্যাপার থাকে, আস্তে আস্তে হয়তো বিকল হতে পারে। পুনরায় সেবা চালু করতে মন্ত্রণালয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন। এই প্রকল্পের মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর। মেয়াদ শেষ হওয়ার ২ মাস আগেই আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। মহাপরিচালক, সচিব, মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা প্রত্যেককে আলাদা করে চিঠি দেওয়া হয়েছে। এদিকে আইসিইউটি দ্রুত চালু না হলে আন্দোলনে নেওয়ার হুঁশিয়ারি জানান নাগরিক কমিটি ও অন্যান্য সংগঠন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাই অনতি বিলম্বে নারায়ণগঞ্জে আবার পুনরায় আইসিইউ সেবাটা চালু করতে হবে, অন্যথায় আমরা নারায়ণগঞ্জবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনে যুক্ত হব। স্থানীয়দের দাবি দ্রুত ১০ শয্যা বিশিষ্ট আইসিইউটি চালু করতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।